গল্প বিয়ের বন্ধন। লেখায় মোহাম্মদ সৌরভ। বাসর ঘরে ঢুকে দেখি বউ মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা ভেসে আছে। আমি একবার মোবাইলের দিকে আর একবার তুসিবার দিকে তাকিয়ে আছি। তুসিবা মাথাটা নিচু করে রাখছে, আমি মোবাইলটা হাত নিয়ে তুসিবার হাতে দিলাম। আমি, ইমরান তোমার কি হয়? তুসিবা, খালাতো ভাই। তখনই তুসিবাকে জোরে এক ধমক দিয়ে বলছি, আমি প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করেছো, আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবা? তুসিবা, তুতলাতে তুতলাতে তুসিবা বলে, কিসের মিথ্যা বলছি, যে এটা সত্যি সেটা বলছি, ইমরান আমার খালাতো ভাই। আমি, ঠিক আছে তাহলে ইমরান দিয়ে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তখনই তুসিবা আমতা আমতা শুরু করেছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তুসিবা, সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজকে অনেক কান্না করতেছে, তাই ওকে কল করে সান্ত্বনা দিতেছিলাম। আমি, তার মানে তুমি ইমরানকে অনেক ভালোবাসতে? তুসিবা, হ্যাঁ। আমি, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? তুসিবা, সত্যিটা বলবো? আমি, হ্যাঁ বলো। তুসিবা, ইমরান এখনো পড়ালেখা করে, আর আমাদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এদিকে আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠছে। আমি, কেন? তুলসিবা, কারণ আমার ছোট দুইটা বোন আছে, ওদের ওর বিয়ে দিতে হবে, তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আমি, বুঝতে পারছি। আসলে আমাদের সমাজে ছেলে পড়ালেখা করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চায় না। একটা সত্যি কথা বলবে? তুলসিবা, হ্যাঁ বলেন, কি সত্যি কথা জানতে চান? আমি, আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন লাগবে? তুলসিবা, কিছুক্ষণ চুপ থাকার পর বলে, জানি না, তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে। আমি, ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে কি ইমরান তোমাকে মেনে নেবে? তুলসিবা, এখন সিউর বলতে পারছি না। তবে ইমরান আমাকে অনেক লাভ করে। আমি, ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো। যদি ইমরান তোমাকে মেনে নেয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্সের ওর কথাটা শুনে তুলসিবা আমার দিকে কেমন জানি একটা মায়াবী চোখে তাকিয়ে আছে। তুলসিবা, বাসর ঘরে ডিভোর্সের নাম নিলেন? আমি, হ্যাঁ, কারণ তুমি জীবনেও আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। আচ্ছা, তুমি ওই পাশে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়তেছি। আর হ্যাঁ, ইমরান কি বলছে সেই কথাটা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে। তুলসিবা, এখন ইমরানকে কল করতাম? আমি, হ্যাঁ করো, তাহলে ইমরান তোমাকে সহজে বিশ্বাস করতে চাইবে। তুলসিবা, ঠিক আছে। আমি, শুভরাত্রি বলে ঘুমাবার বান করে শুয়ে পড়েছি। তুলসিবা ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে। ইমরানকে তুলসিবা সবকিছু বলতেছে, হঠাৎ করে তুলসিবা খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেছে। আমি চোখগুলো বন্ধ করে ঘুমবার মতো শুয়ে আছি। আরে, আমি তো আমার পরিচয়টা দিলাম না। আমি আর মোহাম্মদ সৌরভ একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু চাকরি করে আর আম্মু বাড়িতে থাকে। বড় আপুর বিয়ে হয়েছে, ওনার বর সরকারি চাকরি করে। এখন অনেক ঘুম পাচ্ছে, বাকি কথা সকালে বলবো কেমন। পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেয়। সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তুসিবা শুয়ে আছে। পরনের গহনাগুলো খুলেনি, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কাজলগুলো ছেঁচড়ায় গেছে তার জন্য। মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি কিছু না বলে ওর গায়ের উপর চাদর দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করেছি, কিন্তু ভুলে টাওয়াল নিতে মনে ছিল না। একবার শুধু বলছি আমার টাওয়ালটা বলে বের হয়ে দেখি তুসিবা আমার টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি আমার টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুলসিবা, পারে তা থেকে আপনি ভুলে টাওয়াল ফেলে চলে গেছেন তাই। আর যদি কিছু মনে করেন তাহলে যেখানেটা সেখানে রেখে দেয়। আমি, মনে করার কি আছে? দাও আমার কাছে। টাওয়াল হাতে নিয়ে তুলসিবাকে জিজ্ঞেস করেছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে?
তুলসীবা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নিবে যদি আমি তোমাকে ডিভোর্স দেয়? তুলসীবা: হ্যাঁ নিবে, তবে একটা সমস্যা আছে। আমি: কি সমস্যা? তুলসীবা: ইমরানের পড়ালেখা শেষ হতে আরো 9 মাস সময় লাগবে। এই 9 মাস আমাকে আপনার কাছে থাকতে বলছে। আমি: তা কি করে হয়? আর আমার একটা জীবন আছে। আমার আবার কাউকে তো বিয়ে করতে হবে। তুলসীবা: ঠিক আছে, বিয়ে করেন। আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি: আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে। রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দিব, আর যদি রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে। তুলসীবা: ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলে তুলসীবা চলে যেতেছে, তখনই শাড়িতে পা লেগে পড়ে যাচ্ছে। আমি তুলসীবাকে ধরে নিয়েছি। আমাকে ধরছেন কেন, ছাড়েন বলছি। তখনই তুলসীবাকে ছেড়ে দিয়েছি আর তুলসীবা ঠাসঠাস করে নিচে পড়ে গেছে। আর জোরে এক চিৎকার দিয়ে বলে, আমার কোমরটা বুঝে গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর ঘরে যেই মেয়ে তার স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে সেটা ঠিক করে বলতে পারবে না, তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে। আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তুসিবাকে কথাগুলি বলে রুম থেকে বেরিয়ে আসব। তখনই তুসিবার কান্না শুনে আব্বা আম্মা সহ সবাই দৌড়ে রুমের সামনে এসে গেছে। সবাইকে দেখে তুসিবার চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তুসিবা কান্না করতেছে আমাকে ফাঁসাতে। আম্মা: কিরে সৌরভ, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি আমি কি করে বলবো? আব্বা: তাহলে বলবেটাকে শুনি। আমি: যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করেন, তাহলে তো হবে। আম্মা: বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন? বৌমা: তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দিবে, কিন্তু তোসিবা এমন কথা বলছে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তোসিবা: আম্মা, উনি আমাকে কোলে নিতে চাইছে। আব্বা: হ্যাঁ, তারপর? তোসিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে জীবনের শেষ কথা শুনছে। আম্মা: আহা, তুমি বৌমাকে বলতে তো দিবে। আব্বা: আমি মুখ চেপে ধরে রাখছি নাকি? আম্মা: মা, তোসিবা তুমি সবটা বলতো। তোসিবা: হ্যাঁ, তারপর আমি না করেছি বলে ইচ্ছে করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝে গেছে। মা, ও মা গো, আমাকে বাঁচাও, বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। আর এই মেয়ে তো অনেক ডেঞ্জারাসের থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো থাকতে পারবো। আব্বা: হারামজাদা, তুই তো তোর নিজের বার নিয়ে চলতে পারিস না। আবার গেছিস বৌমাকে কোলে নিতে। ফের যদি আর কোনো দিন কোলে নিস তাহলে তোর খবর করে ছাড়বো। আম্মা: আরে তুমি কি বলছো এসব? সৌরভের বউকে সৌরভ কোলে নিবে না তো কে নিবে? আব্বা আম্মার কথা শুনে দুলাভাইয়ের আপু দুজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বাও গেছে। আমি: আম্মা, আপনারা পারেন বটে। আমি বের হলাম আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হব তখনই তুসিবা আবার চিৎকার দিতে লাগলো। এই তোমার সমস্যা কি, এমন করছো কেন? তুসিবা: কোমরে ব্যথাটা তো আমি পাইছি, তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে তা না করে উনি চলে যাচ্ছে। আম্মা: হ্যাঁ সৌরভ, বউ মাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। আমি: সত্যিটা যখন জানতে পারবে তখন বুঝবে। দেখি, হাত দাও। আমি তুসিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তুসিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরেছে। তুসিবাকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দিব তখনই। তুসিবা: আমাকে নিচে ফেলার কি পরিণতি হয়েছে দেখছেন? আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আমি: আম্মা, তোমার বৌমা কি বলছে শুনবে। তখনই তুসিবার মুখটা ভয়ে একদম ছোট হয়ে গেছে। আম্মা, কি বলছে? আমি: বলছে চিন্তা না করতে তুসিবা, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তুসিবা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাহির থেকে ঘুরে আসি, কেমন? তুসিবা: ঠিক আছে। আর শুনেন, তাড়াতাড়ি আসবেন। আমি: কেন?  তুসিবা: বিকালে আমাদের বাড়ি যেতে হবে, তাই।
আমি তোমার বাড়ি আমি যেতে পারবো না। আম্মা, আমি বের হলাম বলে রুম থেকে বেরিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ের আগে অনেক ভালো ছিল, এখন বিয়ে করে পুরো মুশকিলে আছি। দূর, রানাকে কল করি, যেই কথা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছি, কিছুক্ষণ পর রানা এসেছে। রানা, কিরে তুই এখানে আসতে বলছিস কেন? আমি, কেন এখানে আসা কি বারণ আছে নাকি? রানা, বাদ দে, বল তোদের বাসর কেমন কাটলো? আমি, হ্যাঁ অনেক ভালো। আমি তো ঘুমাইছি, এর বউ আমার মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মনে মনে কথাগুলো বলতেছি। রানা, কিরে চুপচাপ হয়ে গেলি যে? আমি, তেমন কিছু না। বল তোর কি অবস্থা? রানা, এই চলছে। দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হয়েছি, যার কারণে পেট খিদায় চুচু করছে। আমি, রানা চল যাওয়া যাক, একটু পর জোহরের আজান দিবে, নামাজ পড়ে বাড়িতে যাব। দুই দোস্ত মিলে জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেছে আর আমি বাড়িতে এসেছি। আব্বা, সৌরভ তুই কোথায় ছিলি? আমি, কেন, মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আব্বা, কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে দেখিনি কেন? এই জন্য আব্বার উপর মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। আমি, কি হয়েছে সেইটা বলেন। আব্বা, তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কি নাওদা হয়ে গেলি সকাল থেকে। যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আমি, যাচ্ছি। তড়ি গড়ি করে রুমের সামনে গেলাম। দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেছে, ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতে যাব, দেখি দরজা বন্ধ। আরে, দরজাটাকে বন্ধ করছে? তখনই রুম থেকে তুসিবা বলতেছে, তুসিবা, দরজাটা আমি বন্ধ করেছি। যদি আমার কথা মতো চলেন তাহলে দরজাটা খুলে দিব। আমি, দেখো ফাজলামোর একটা সীমা থাকা দরকার। ভালোই ভালোই দরজাটা খুলো বলছি। তা না হলে দরজা ভেঙে ফেলবো, আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখছো? তুলসিবা, আগে আমার কথাগুলি শুনেন, তারপর যা বলবেন তাই হবে। আমি, রাগ কন্ট্রোল করে বলছি, আচ্ছা বলো কি কথা বলবে। তুলসিবা, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন এই বর্ব অভিনয়টা করে যেতে হবে। আর আমাদের বাড়িতে আব্বু আম্মুর সামনে আমার সাথে সবসময় সুন্দর করে কথা বলতে হবে। আর আমি আপনাদের বাড়িতে 9 মাস না, আমি 10 মাস থাকবো। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব, বলেন আমার সব কথায় রাজি আছেন? আমি, এখন রাজি হয়ে দরজাটা খুলে এরপর যা হবার হবে। ঠিক আছে আমি রাজি, এবার লক্ষ্মী মেয়ের মতো দরজাটা খুলে দাও। তুলসিবা, ঠিক আছে। তুলসিবা দরজাটা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এখন রুমে পাইতাম, ঠিক গালে উপর 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে বাহিরে গিয়ে দেখি তাসলিয়ার তাবু, মানে তুলসিবার ছোট 2 বোন আর ওর চাচা আব্বু সহ 10 জনের মতো লোক আসছে আমাদের নিতে। ওনাদের সবাইকে একসাথে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিলাম। আব্বা, সৌরভ সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা ওদের সবার সাথে বসে লাঞ্চ করে নে। আমি, জি করতেছি। সবার সাথে বসে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 শালি আমার 2 হাত ধরে রাখছে। 2 শালি আমাকে হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। তাবু, আপু তোর বর দেখি চুপচাপ, কোনো কিছুই বলে না। তুলসিবা, ওর মাথা ব্যথাটা কাল রাত থেকে বেড়ে গেছে তাই। সবাই চুপচাপ বসে আছে। 1 ঘন্টা পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। শাশুড়ি আমাদের বরণ করে নিয়েছে। কিছুক্ষণ নিচে বসে সবার সাথে কথা বলে ডিনার করে নিলাম। ডিনার শেষে তাবু আমাকে তুলসিবার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো। তবে যে খাট, তার উপর 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে। কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রী থাকা মানে যুদ্ধ করা সমান হবে। তুলসিবা গরম 1 গ্লাস দুধ হাতে রুমে ঢুকেই বলে, তুলসিবা, নেন দুধটা খেয়ে নেন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আমি, আমি দুধ খাই না, আপনি খেয়ে নেন। তুলসিবা, বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না।
আচ্ছা তাহলে আমি নিজেই খেয়ে নেয়। আমি, আচ্ছা তুমি ঘুমাবে কোথায়? তুলসীবা, খাটের উপর। আমি, তাহলে আমি কোথায় ঘুমাবো? তুলসীবা, খাটের উপর। কেন আপনার বান্ধবী মানা করছে আমার সাথে ঘুমাতে? আমি, বাজে কথা বলবে না, আমার কোনো বান্ধবী নেই। তুলসীবা, থাকবে কি করে, এমন হাদারামের মতো ছেলেকে কোন মেয়ে পছন্দ করবে শুনি? আমি, একটা নয় অনেক মেয়ের সাথে লাইন মারতে পারি বুঝলে। আচ্ছা রাত অনেক হয়েছে, আমি ঘুমাই। তুলসীবা, ঠিক আছে ঘুমান। তুলসীবা এসে পাশে শুয়ে পড়ছে, আমি ঘুমের বান করে তুলসীবাকে জড়িয়ে ধরেছি। তুলসীবা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তুলসীবা শোয়া থেকে উঠে দরজাটা খুলে বাইরের দিকে গেছে, আমি উঠে তুলসীবার পিছু নিতে লাগলাম। তাকিয়ে দেখি তুলসীবা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু তুলসীবা এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন? নিজের স্ত্রীকে ছাদের উপর রাত 12টার সময় অন্যের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটুও অবাক হয়নি, বরং নিজের প্রতি অনেকটা বিরক্ত হয়েছে বলতে পারেন। কারণ বাসর রাতে তুলসীবা আমাকে ওর মনের সব কথা বলে দিয়েছে। তাও কেন জানি আমি তুলসীবার সাথে ওর বাপের বাড়িতে এসেছি। তুলসীবা আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিলে ইমরান ওর হৃদয় জুড়ে থাকবে, এই একটা কথা আমার কানে বারবার বাজতে থাকে। আচ্ছা এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপর এসেছি, দেখে যাই তুলসীবা কার সাথে এমন ভাবে হেসে কথা বলতেছে। যখনই আর একটু সামনে গেলাম তখনই পুরো ছাদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাই দিচ্ছে। তাবু আর তাসলি এসে তুলসীবাকে জড়িয়ে ধরছে। তাসলি, আপু তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস? বাব্বা 2 দিনে এত মায়া! স্বামী ছাড়া কোথাও যাওয়া বারণ আছে নাকি? তুলসীবা, আরে আপনি কখন আসছেন? আমি এদিক সেদিকে দেখাচ্ছি। তখনই তাবু বলে, তাবু, দুলাভাই আপু তো আপনাকে বলছে। আমি, মানেটা কি, আমাকে তো তুমি আসতে বলছো? তুলসীবা, আমি বলছি কখন? আমি, তুলসীবা তুমিও না, তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলছো। শ্বশুর, বুঝতে পারছি, আচ্ছা এখন বাদ দাও। আসো বাবা, এই তুলসীবা নে কেকটা কেটে নে। তুলসীবা, হ্যাঁ আসতেছি। তুলসীবা গিয়ে কেকে কেটে প্রথমে ওর আব্বুকে, তারপর তাবু আর তাসরিকে খাইয়ে দিয়েছে। তাবু, আপু সৌরভ ভাইয়াকে খাওয়াবি না কেক? তুলসীবা, সরি ভুলে গেছি। তুলসীবা কেক নিয়ে আমার দিকে আসছে। আর আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো করে নিচে নেমে এসেছি। তুলসীবা আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে চলে আসছে। এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? আমি, অন্যের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাব কেন? তুলসীবা, মানে? আমি, বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? তুলসীবা, আপনি এমন কেন শুনি? আমি, আমি যেমনই হয় না কেন তাতে তোমার কোনো সমস্যা হবে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো দেখি, সরেন। তুলসীবা, আমি জানি কেন আপনি কেক খেতে চাচ্ছেন না। আমি, হ্যাঁ তা তো তুমি ভালো করে জানতে পারছো। এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তুলসীবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। তুলসীবা, কেক খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট করতে হবে বলে কেক খাচ্ছেন না। আমি, অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? আর তাছাড়া তুমি আমার কেউ না। যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়েছি ঠিকই, কিন্তু সেইটা মাত্র লোক দেখানো। তুলসীবা, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য খারাপ, কারণ আপনার কাছে আরো 10 মাস থাকতে হবে আমাকে। আমি, 10 মাস কেন? তুমি না বলছো 9 মাস, আর 9 মাস থেকে তো 4 দিন চলে গেছে। আর মাত্র 8 মাস 26 দিন থাকবে। আর এই সময়গুলো যে কি করে কাটাবো সেটা আমি চিন্তা করতেছি। তুলসীবা, আরো 9 মাস 26 দিন 11 ঘন্টা আমার আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে চলে যাব। আমি, 9 মাস না 8 মাসের বেশি একদিন রাখবো না। দেখি পেঁচাল কম করে আমাকে ঘুমাতে দাও। তুলসীবা সরে গেছে, আমি শুয়ে পড়েছি সাথে তুলসীবাও। দুজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি, তখনই তুলসীবা বলে, তুলসীবা,
আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন? আমি, আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে আমি অন্যের বউ পাহারা দিতে যাব? তুলসিবা, মানে? আমি, তুমি এত কিছু বুঝবে না, এখন ঘুমাও আর সকালে উঠে ফজর নামাজ পড়বে। তুলসিবা কোনো কথা বলেনি। আমি ঘুরে তুলসিবার দিকে তাকিয়ে দেখি তুলসিবা স্বপ্নের দেশে চলে গেছে। তুলসিবার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তুলসিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে আসছে বলতে পারবো না। সকালে আজান শুনে ঘুম ভাঙছে, তুলসিবাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তুলসিবা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। না, এত সুন্দর ঘুমটা ভাঙার দরকার নেই। আমি শাওয়ার নিতে চলে গেছি ওয়াশরুমে। শাওয়ার শেষ করে বের হয়ে দেখি তুলসিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওই দিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তুলসিবাকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব। রুম থেকে বের হব তখনই তুলসিবার সাথে ধাক্কা খেয়েছি। তুলসিবা, ও মা গু বলছে, তখনই তুলসিবার মুখ চেপে ধরেছি। আমি, ওই তোমার গলার এত আওয়াজ কেন? তুলসিবা, ওম্মম ওম্মম। আমি, আরে ওমম ওম্মম করছো কেন? তখনই তুলসিবা ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলে, তুলসিবা, মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? আমি, এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। তুলসিবা, আজকে আমার কলেজে যেতে হবে। আমি, কেন? তুলসিবা, দরকার আছে। আর আমি আপনার আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দিব। উনি রাজি হয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি, তোমাকে আমি পড়ালেখার খরচ দিতে পারবো না। তুলসিবা, দিতে হবে না, আমি টিউশন করি, এতে আমার হয়ে যায়। আমি, যা খুশিতে করো, তাতে আমার কি? দেখি সামনে থেকে সরো। তুলসিবা সরে গেছে, আমি রুম থেকে বেরিয়ে এসেছি। নিচে নেমে সোফায় বসেছি, এমনি তাবু আর তাসরি দুই শালি দুই দিকে বসেছে। দুজনে দুই দিক দিয়ে খোঁচা দিতে লাগলো। আর আমিও সহ্য করতে না পেরে দুইটাকে কাতুকুতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টুমি করতেছি, এমনি তুসিবা এসে হাজির। আমি তুসিবার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। তুসিবা, দুষ্টুমি শেষ হলে খেতে আসেন। তাসলি, দুলাভাই আপুর সাথে ঝগড়া করছেন নাকি? আমি, আরে না, চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করেছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসরির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তুলসিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিতরে ঢুকে আম্মাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের জন্য রওনা দিব তখনই, তুলসিবা, আপনি অফিসে যাবার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আমি, আমার তো কোনো কাজ নেই। দেখি সরো, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তুলসিবা, দেখছেন আম্মা, আপনার ছেলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে না। আরে আম্মা আসলো কেন, দূর কিছু একটা বলে এখান থেকে নিয়ে যায়। আমি, হয়েছে, আম্মাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করেছি। আসো বসো। তুলসিবা এসে বাইকে বসেছে। আমি বাইক চালাচ্ছি, কিছুটা পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে, ম্যাডাম, আরে সৌরভ, তুমি সাথে নতুন বউ নিশ্চয়। ম্যাডামের কথা শুনে তুলসিবার দিকে তাকিয়ে দেখি তুলসিবা অনেকটা আগ্রহের সাথে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছে। তখনই আমি বলি, আমি, আরে না, মেয়ে মতো আমার কাজিন কলেজে যাবে, তাই সাথে নিয়ে এসেছি। সামনে ওর কলেজ, আপনার গাড়ির কি হয়েছে? ম্যাডাম, হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আর আজকে অনেক জরুরি একটা মিটিং আছে, এখন কি যে করি? আমি, তুলসিবা, তুমি একটু বাইক থেকে নামো। তুলসিবা, কেন? আমি, আগে নামো, তারপর বলছি। তুলসিবা বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। নাও 50 টাকা, তুমি রিক্সা করে কলেজে চলে যাও। আর ম্যাডাম আপনি আসেন, আমিও অফিসে যেতেছি। তুলসিবা দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে, আর আমি ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি। বাসর ঘরে তুলসিবা যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করেছি।
তখন ইচ্ছে করছিল ঘাড় ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে বের করে দেয়, কিন্তু নিজের বিবেক বাধা হয়ে দাঁড়িয়েছে। যাক, আজকে তার উচিত জবাব দিতে পারছি। 50 টাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তসিবার চেহারাটা যা লাগছে না, মনে হচ্ছে ঈদের দিন শোক পালন করছে। একদম ঠিক কাজ করেছি। ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। ম্যাডাম, সৌরভ তোমাকে ধন্যবাদ। আজকে যদি লেট হতো তাহলে অনেক বড় একটা ডিল মিসিং হয়ে যেত। আমি, ম্যাডাম, এইটা তো আমার কর্তব্য ছিল। আমি আর ম্যাডাম দুজনের কক্ষে গিয়ে বসেছি। যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কম খায়। তবে বেচারি তুসিবার জন্য অনেকটা খারাপ লাগছে। 50 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগী হয়। হাতের কাজ শেষ করেছি, এমনি ম্যাডাম এসে বলে, ম্যাডাম, সৌরভ তোমার একটু বের হতে হবে। আমি, ম্যাডাম কোথায়? ম্যাডাম, বিএমসি কলেজে যেতে হবে। আমি, সেখানে কেন? ম্যাডাম, আমার মেয়ে রেনুকে একটু কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি, কিন্তু ম্যাম, আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন। ম্যাডাম, সৌরভ তোমার মনে নেই আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। আর গাড়ি এখন মিস্ত্রির কাছে, প্লিজ তুমি যাও। আমি, ঠিক আছে যাচ্ছি, তবে আমি আজকে আর অফিসে আসতে পারবো না কিন্তু। ম্যাডাম, ঠিক আছে। আমি, আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে চিনতে সুবিধা হতো। ম্যাডাম, তোমার ছবি তুলে অলরেডি রেনুকে মেসেজ করে দিয়েছি। তুমি গেলে সে তোমাকে চিনে নিবে, এখন যাও। আমি, ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তুসিবা একটা ছেলের সাথে কথা বলতেছে। আরে তুসিবা এই কলেজে পড়ে কাম সারছে। আমি হেমলেট না খুলে তুসিবার কাহিনীগুলো দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা ইমরান হবে দেখতে, তো মাশাআল্লাহ, যে কোনো মেয়ে প্রেমে পড়বে। ইমরানের তুলনা আমি এতটা স্মার্ট না, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও গরিব পরিবারের সন্তান। হেমলেট খুলে এদিক সেদিকে তাকাচ্ছি, কাউকে তো দেখছি না। দূর, ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখনই একটা জিন্সের গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন করতে হবে না। আমি, রেনু আর আপনি সৌরভ, তাই না? আমি, হ্যাঁ আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যায়। রেনু বাইকে বসেছে, তখনই আমার চোখে তুসিবার চোখ পড়ে গেছে। আমি বাইক নিয়ে চলে এসেছি। তুসিবা আমাকে ডাক দিতে চাইছে, কিন্তু আমি রেনুকে নিয়ে চলে এসেছি। রেনু, ভাইয়া আপনার বউ কেমন আছে? আমি, তুমি জানলে কি করে আমার বউ আছে? রেনু, আম্মু বলছে আপনি বিবাহিত। দূর, ভাবছি একটু ভাব লাগামো ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডাম সব গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? আমি, কেন? রেনু, একটু দেখবো। আমি, দেখা লাগবে না। এমনিতেই গোমর ভাতে পানি ঢেলে দিচ্ছে, আবার আসছে বউয়ের ছবি দেখতে। তোমার বাসায় এসে গেছিলাম। ও রেনু অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে আসি। বাড়ির থেকে একটু দূরে দেখি তুসিবা একটা ছেলের বাইক থেকে নামছে। তুসিবা নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এগিয়ে বাড়ির গেটে গেছি। আমাকে দেখে তুসিবা বলে, তুসিবা, আমার বয়ফ্রেন্ডকে দেখছেন? আপনার থেকে অনেক সুন্দর, আর ওর বাইকটা দেখছেন? আমি, হ্যাঁ দেখছি। কলেজের নাম করে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যাও। যদি আব্বু বা আম্মু দেখে না তাহলে কলেজে যেতে হবে না, সোজা তোমার বাড়ি পাঠিয়ে দিবে। তুসিবা বলছে, আপনাকে আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি? আপনি আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ম্যাডামকে যে সাথে নিয়ে গেছেন সেইটা শ্বশুর মশাই দেখছে। আমি, মানে কি করে দেখছে? তুলসিবা, আমি বলে দিয়েছি, আর ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে। আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করছে, তখন আমি বলে দিয়েছি। আমি, কাম সারছে, আজকে তো আমার 12টা বাজবে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? তুলসিবা, আপনার কোনো বুদ্ধি আছে? আমি, তোমার থেকে বেশি আছে। দেখি সরো, আজকে রাতে বাসায় থাকা যাবে না। তুলসিবা, যদি বুদ্ধি থাকতো তাহলে একা একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই আব্বা এসে আমাকে কলেজে দিয়ে গেছিল।
আর আপনাকে একটা কথা বলতে বলছে। দুজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমাদের রুমে চলে আসি। আম্মু কিছু একটা বলছে, কোনো উত্তর দেয়নি। আমি, কি কথা? তোসিবা, আজ রাতে আব্বার বসের 50 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলছে আমাকে আর শাশুমাকে সাথে নিয়ে পার্টিতে যেতেন। আমি, তোমাকে নিয়ে পার্টিতে হি হি হা হা মজা পাইলাম। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোসিবা, বলছে পার্টিতে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যেতেন। যদি না যান তাহলে পিঠের উপর লাথি পড়বে। আমি, তবে দেখাচ্ছি তোমাকে বলে তোসিবাকে ধরতে যাব, তখন তোসিবা দৌড়ে চলে গেছে। তোসিবা অনেক চঞ্চল টাইপের মেয়ে, হাসি মুস্কারা একটু বেশি করে। আমি ফ্রেশ হতে চলে গেছি, কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসেছি। তোসিবাকে কোথায় দেখছি না, রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে দেখি আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমাকে দেখে আম্মা বলে, আম্মা, সৌরভ তুই কিন্তু কোথায় বের হবি না। আজকে তোর আব্বার বসের বাড়িতে পার্টি আছে। আমি, আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বেরিয়ে রানাকে কল করেছি, রানা ব্রিজে এসেছে। দুজনে কিছুক্ষণ গল্প করে দুজনে যার যার বাড়িতে চলে আসলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি এমনি তোসিবা বলে। তোসিবা, মনে হচ্ছে বউ মরে গেছে এমন ভাব করে রাখছেন চেহারাটার। আমি, মরে গেলে এমন করে রাখতাম না, সবার সাথে পার্টি দিতাম। তোসিবা, আমি মরে যাই আর বেঁচে থাকি 9 মাস 26 দিন পর তো চলে যাব। আমি, যাও তাতে আমার কি। দেখি সরো, আমার মাথা ব্যথা করছে। তোসিবাকে জারি মেরে রুমে এসে শুয়ে পড়েছি। ঘন্টা খানিক রেস্ট নিলাম, ঘুমের বান করে শুয়ে আছি। এমনি তোসিবা এসে ওর হাতের ছুরিগুলার আওয়াজ করতেছে কানে কাছে। আমি শুয়ে আছি, তোসিবা হাত সরাতে যাবে তখনই আমি ঘুরে শুয়েছি। আর তোসিবা আমার বুকের উপর আর আমার ঠোঁট তোসিবার গালে। দুজনে কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তোসিবা নিজেকে ছাড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি আম্মা আর তোসিবা একদম রেডি। আম্মা, সৌরভ তোর আব্বা অনেকবার কল করেছে, আমরা বের হয়েছি কিনা। চল, এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি, হ্যাঁ চলেন। তোসিবা নীল কালার চুড়িদার সাথে ম্যাচিং চুড়ি, লম্বা চুল, একদম কল্পনা নীল পরীকে হার মানিয়েছে। বারবার তোসিবার দিকে চোখ যাচ্ছে আমার, আর তোসিবা মুচকি মুচকি হাসতেছে। তোসিবা আমার সাথে সামনে বসেছে আর আম্মা পেছনে, আমি ড্রাইভিং করতেছি। জ্যামের কারণে 1 ঘন্টা পর শাহেদ আঙ্কেলের বাড়িতে এসেছি। বাড়ির সামনে দেখি আব্বা দাঁড়িয়ে আছে, আমাদের দেখে এগিয়ে এসেছে। আব্বা, সৌরভ, আমি তোর আম্মাকে নিয়ে যাই। তুই তোসিবাকে সাথে নিয়ে আয় কেমন। আমি, ঠিক আছে। গাড়িটা পার্কিং করে আমি নেমে বাড়ির ভিতরে হাঁটা দিয়েছি, তখনই তোসিবা এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরেছে। তোসিবার এমন কাণ্ড দেখে কিছুটা না আমি অনেকটা অবাক হয়ে গেছি। আমি তোসিবার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই তোসিবা বলে, তোসিবা, প্লিজ হাতটা ছাড়িয়ে নিবেন না। আমি, কেন? তোসিবা, দেখেন না সব কাপল এমন ভাবে ভিতরে যাচ্ছে, তাই আমরাও এমন ভাবে যাব, প্লিজ না করবেন না। আমি, ঠিক আছে চলো বলে দুজনে ভিতরে ঢুকছি, তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ, তুমি এখানে, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তোসিবা বলে, তোসিবা, আরে অনেকক্ষণ জড়িয়ে ধরছেন, এবার ছাড়েন। যখন আমাকে ছাড়ছে আমি দেখে তো বিশ্বাস করতে পারছি না। আমি, শ্যালো, তুমি এখানে, তাও আবার আমাকে জড়িয়ে ধরেছ। শ্যালো, হ্যাঁ ধরেছি, সেই যে গেলে আর 2 বছর পর দেখা হলো, তা কেমন আছো? আমি ভালো বলতে যাব, তখনই তোসিবা বলে, তোসিবা, হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন। আপনি চলেন তো, শাশুমা ডাকছে ওই দিকে যেতে। শ্যালো, সৌরভ, তুমি বিয়ে করে ফেলছো? আমি, হ্যাঁ। তোসিবা, তুমি যাও, আমি আসতেছি। তোসিবা আমাকে ছাড়তে চাইনি, কিন্তু কি বুঝে ছেড়ে কিছুটা পথ দিয়েছে। আমি তোসিবার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি তোসিবা মাথা ঘুরে নিচে পড়ে যেতেছে। আমি দৌড়ে গিয়ে তোসিবাকে ধরতে যাব, ঠিক ওই সময় আমার আগে ইমরান এসে তোসিবাকে ধরে নিয়েছে। আমি দৌড় থামিয়ে অন্যদিকে চলে যেতেছি, তখনই
বৌমা মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আর তুই এখানে না এসে ওইদিকে কোথায় যাচ্ছিস? দেখ বৌমার কি হয়েছে। আব্বা। আমি, হ্যাঁ আসতেছি। কাছে যেতেই তসিমাকে ইমরান বলতেছে, ইমরান, তসিমা তোমার কি হয়েছে, কথা বলছো না কেন? তসিমা কোনো সাড়া শব্দ করছে না, অজ্ঞান হয়ে গেছে। আব্বা, দেখি বাবা, দাও তো আমার বৌমার কি হয়েছে আমি দেখি। আব্বা তসিমার পাশে বসে আমাকে বলছে, সৌরভ তসিমাকে কোলে নে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বসে ইমরানকে সরিয়ে তসিমাকে কোলে তুলে নিলাম। তসিবার চেহারাটা শুকিয়ে গেছে, একটু আগে মেয়েটা কত হাসি খুশি ছিল। তসিবার হঠাৎ করে কি এমন হলো যে অজ্ঞান হয়ে গেছে। ইমরান আমাদের সাথে আসতেছে, কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক। আমি, আপনি আমাদের সাথে আসছেন কেন? কে আপনি? ইমরানকে আমি চিনে না চিনার ভান করতেছি। ইমরান, তসিবা আপনাকে কিছু বলেনি বাসর ঘরে? আমি, ও বুঝতে পারছি, আচ্ছা এখন আপনি যান। আব্বা আম্মা জানলে অনেক সমস্যা তৈরি হবে। ইমরান আমার কথা শুনে দাঁড়িয়ে গেছে, আমি তসিবাকে গাড়িতে বসিয়েছি। আব্বা, সৌরভ তোর আম্মা সহ হাসপাতালে যা, আমি অন্য গাড়িতে আসতেছি। আমি, ঠিক আছে। আম্মা তসিবার মাথায় হাত বুলিয়ে দিতেছে। লুকিং গ্লাস দিয়ে তসিবার চেহারাটা দেখছি। খুব খারাপ লাগছে তসিবার জন্য। 30 মিনিট পর হাসপাতালে পৌঁছালাম। তসিবাকে কোলে নিয়ে ভিতরে ঢুকেছি। একটা কেবিনে তসিবাকে নার্স এসে নিয়ে গেছে। ডাক্তার ঢুকে 20 মিনিট পর বের হয়ে বলে, ডাক্তার, আসলে তেমন কিছুই হয়নি, মনে হয় কিছুদিন যাবৎ একটু বেশি চিন্তা করছে, যার ফলে প্রেশার বেড়ে গেছে, তাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাও আমি কিছু টেস্ট দিয়েছি, এইগুলির রিপোর্ট আগামীকাল বের হবে। তখন আমি কিছু মেডিসিন দিয়ে দিব, আজকে আপাতত তেমন কোনো মেডিসিন দিচ্ছি না। আম্মা, তাহলে কি আমরা বৌমাকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার, 2 ঘন্টা পর নিয়ে যেতে পারবেন। আমি, ডাক্তার তসিবার সাথে দেখা করতে পারবো? ডাক্তার, হ্যাঁ পারবেন। আমি, ধন্যবাদ আপনাকে। আমি আর আম্মা দুজনে কেবিন রুমে ঢুকছি। আমাদের দেখে তসিবা শোয়া থেকে উঠে বসেছে। আম্মা, মা তসিবা, এখন কেমন লাগছে তোমার শরীর? তসিবা, জি ভালো। সরি আম্মু, আমার জন্য আজকে আপনাদের সবার অনেক কষ্ট হয়েছে। আম্মা, আরে কি যে বলো না তুমি। তখনই আব্বা এসেছে। আব্বা, মা তসিবা, তোমার কি হয়েছে, হঠাৎ করে এমনটা হয়ে গেল? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মার কাছে কি জবাব দিতাম আমি? ডক্টর বলছে তুমি নাকি কি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। তুলসিবা, না আব্বু, তেমন কিছু না। আসলে আজকে সকালে আর দুপুরবেলা তেমন খাওয়া দাওয়া হয়নি তো, তাই মাথাটা ঘুরে পড়ে গেছি। আব্বা, সৌরভ তোর কি কোনো দিন বুদ্ধি শুদ্ধি কিছু হবে নাকি? আমি, কেন, আমি আবার কি করলাম? আব্বা, বউ খায়নি কেন? নিশ্চয় তুই বউ মাকে বকাঝকা করেছিস। তুলসিবা, আব্বা, ওনার কোনো দোষ নেই। আসলে আমি ইচ্ছে করে খাইনি, আমার খেতে ইচ্ছে করছে না। আম্মা, আচ্ছা আমরা তাহলে বাড়িতে যাই, তোমার দুজনে পড়ে আসো কেমন? তুলসিবা, ঠিক আছে। আব্বা আম্মা দুজনে চলে গেছে। আপনি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি, তুমি ঠিক আছো তো? তুলসিবা, মরে গেলে ভালো হতো, আপনি অন্য মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে পারবেন। আচ্ছা শ্যালো, মেয়েটা কে, উনি কি আপনার গার্লফ্রেন্ড? আমি, আমি পছন্দ করতাম, বাট শ্যালো আমাকে পছন্দ করেনি। বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি একটু বাহির থেকে আসতেছি। আমি উঠে আসবো পেছনে থেকে, তুলসিবা আমার হাতটা ধরে বলে। তুলসিবা, আমার একা থাকতে ভয় করে। আপনি কোথাও যাবেন প্লিজ? আমি, ঠিক আছে। তুলসিবার পাশে বসে আছি, দুজনে চুপচাপ, কোনো কথা বলছি না। দুজনে দুজনের দিকে চেয়ে আছি। তুলসিবার টানা টানা চোখগুলো আমাকে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু আমি বুঝার চেষ্টা করছি না। আচ্ছা তুলসিবা, ইমরান তোমাকে অনেক ভালোবাসে তাই না? তুলসিবা, হ্যাঁ অনেক। তার জন্য তো আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে ওর জীবনে মেনে নিতে চাইছে।
আমি তাই ভালো। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসতেছি। আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তোসিবাকে রিলিজ করিয়ে নিলাম। তোসিবা, কি এখন আমরা যেতে পারবো বাসায়? আমি, হ্যাঁ পারবে। আসো, তোসিবাকে সাথে নিয়ে বাহিরে এসে গাড়িতে বসেছি। তোসিবা গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে বলে, তোসিবা, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি আপনার হাতটা ধরে ঘুমাতে পারি। আমি, ঠিক আছে তুমি ঘুমাও। তোসিবা ঘুমাচ্ছে, আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি বাড়িতে। গাড়িটা থামিয়ে তোসিবাকে ডাক দিব, দেখি তোসিবা ঘুমিয়ে আছে। তোসিবার ঘুম থেকে না উঠিয়ে আমি কোলে করে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিয়েছি। আমি হাত মুখ ধুয়ে এসে তোসিবার পাশে শুয়ে পড়েছি, আর কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙছে কারো স্পর্শে, চোখ মেলে দেখি তোসিবা আমার বুকের উপর মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি। তখনই তোসিবা চোখ মেলে দেখে আমার বুকের উপর শুয়ে আছে। নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে। তোসিবা, ছি ছি ছি, আপনি এতটা খারাপ? আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম, আর আপনি ছি ছি ছি। আমি, ছি ছি করছো কেন? তুলসিবা, আমার নিজের উপর এতটা রাগ আর ঘৃণা করছে যে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেয়। আমি, তোমার হয়েছেটা কি সেটা তো বলবে? তুলসিবা, ঠাসঠাস আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কি করে আপনার? তুলসিবা আমাকে থাপ্পড় দিবে আমি কল্পনাও করতে পারছি না। এই কয়েকদিনে আপনার সাথে হেসে হেসে কথা বলছি, তার জন্য আমাকে জড়িয়ে ধরবেন নাকি? আমি, তোমার সাহস দেখে পারছি না তুমি আমাকে থাপ্পড় দিলে। তুলসিবা, এখন তো থাপ্পড় দিয়েছি, আমার উচিত ছিল আপনাকে আরো কয়টা থাপ্পড় দিতে। আজকের পর যদি আমাকে ভুল স্পর্শ করেন তাহলে খবর করে ছেড়ে দিব বলে দিলাম। আমি, তোমাকে স্পর্শ করব আমি? আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার সামনে যদি তুমি মরেও যাও তাও তোমাকে স্পর্শ করব না। আজকে পর তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো, দেখি সরো। তুলসিবা, কথাটা যেন মনে থাকে। আমি, হ্যাঁ মনে থাকবে। আমি উঠে শাওয়ার নিতে চলে আসলাম। শাওয়ার শেষ করে দেখি তুলসিবা সাজুগুজু করছে। আমি দেখে না দেখার বান করে রুম থেকে বেরিয়ে এসেছি। নাস্তা করে সোজা অফিসে চলে এসেছি। অফিস শেষ করে তোসিবা রিপুর গুলি আনতে হাসপাতালে গেছি। রিপোর্ট চাইছি তখন বল। তোসিবা নামে রিপোর্ট গুলি সে নিজেই নিয়ে গেছে। আমি, ঠিক আছে। বাড়িতে এসে তোসিবার সাথে তেমন কথা বলি না। বাড়ির অফিসের কাজে আগের মতো মনোযোগী হয়ে গেলাম। দেখতে দেখতে 4 মাস কেটে গেছে, তোসিবা আমার সাথে কথা বলতে চাই কিন্তু আমি বলি না। রাতে অফিস থেকে বাড়িতে এসেছি আম্মা বলে, আম্মা, তোর আপু অনেক দিন ধরে বলছে ওদের বাসায় যেতে, তাই আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব। তুই তোসিবাকে দেখে রাখিস কেমন? আমি, ঠিক আছে। রুমে এসে দেখি তোসিবা সাজতেছে। আমাকে দেখে বলে, তোসিবা, আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না শোনার বান করে শাওয়ার নিতে চলে যেতেছি। কানে কি কথা যাচ্ছে না বলছি যে আমাকে নিয়ে একটু বের হতে পারবেন? আমি, তোমার সমস্যা কি, এমন করে চিল্লাচ্ছ কেন? তুলসিবা, আপনি তো দেখছি আমার সাথে কথা বলতে চান না। এই 4 মাসে মনে হয় 10টা কথা বলেননি। আমি, কি বলতে চাচ্ছ সেটা বলে দাও। তুলসিবা, আমার একটা বান্ধবীর আজকে গায়ের হলুদ, আমাকে যেতে বলছে, আপনি আমাকে একটু সাথে নিয়ে যাবেন। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলেন। আমি, ঠিক আছে। তুলসিবাকে নিয়ে ওর বান্ধবীর বাড়িতে এসেছি। আচ্ছা তুমি ভিতরে যাও, তোমার হয়ে গেলে আমাকে কল করো। তুলসিবা, আপনিও চলেন আমার সাথে। আমি, যদি তোমার বান্ধবীরা জিজ্ঞেস করে আমি তোমার কি হয় তাহলে তুমি কি বলবে? তুলসিবা, কাজিন লাগেন বলে দিব। তুলসিবা আমাকে জোর করে টেনে ভিতরে নিয়ে গেছে। আমাকে ওর সব বান্ধবীদের সাথে ওর কাজিন লাগে বলে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই একজন বলে, তুলসিবা তোর স্বামীকে কাজিন বলতেছিস কেন? স্বামীকে কাজিন বলতে তোর লজ্জা করছে না? তুলসিবা, তুই কেমন মেয়েরে নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় করাচ্ছিস? আচ্ছা তুই বড় হবি কবে নিজের স্বামীকে মেয়েরা আরো সব বান্ধবীর সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেয়, যাতে করে কোনো বান্ধবীর সাথে রিলেশনে জড়াতে না পারে?
আমি ওনার কথা শুনে চমকে গেছি। তুলসীবা ভয় কাঁপতে শুরু করেছে। তুলসীবা আমার বুকের মাঝে ওর মুখ লুকিয়ে নিয়েছে। আর উনি তুলসীবাকে মন মতো বলতেছে, তুলসীবা, খালাম্নি তুমি এখানে? আসলে আমি দুষ্টুমি করতেছি সৌরভের সাথে। তুমি সৌরভকে জিজ্ঞেস করো বিশ্বাস না হলে। আমি, আন্টি আসলে তুলসীবা দুষ্টুমি করে বলছে। কিন্তু আপনি এখানে? খালাম্নি, রাবেয়ার আম্মু আর আমি একই অফিসে কাজ করি। আমি তোর আব্বাকে সব বলবো। দিন দিন বাচ্চাদের মতো তোর আচরণ করতে আরম্ভ করেছিস। তুলসীবা, খালাম্নি তুমি ভুলেও আব্বুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ি প্লিজ। খালাম্নি, আর সৌরভ তুমি কেমন? তোমাকে সবার সাথে কাজিন বলতেছে, তুমি দাঁত কেলিয়ে হাসতেছ। আচ্ছা তোমাদের মাঝে সম্পর্কে কোনো ঝামেলা হয়েছে না তো? আমি, আন্টি আপনি কি যে বলেন না। তুলসীবা আমাকে অনেক ভালোবাসে, আমরা হলাম পৃথিবীতে সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। আন্টি তুলসীবার বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আন্টি ঠিক আছে। তুলসীবা তোর ভাগ্য অনেক ভালো, সৌরভের মতো একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস। শোন, স্বামীকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবি। যদি একবার বাঁধন ছিঁড়ে যায় তাহলে কিন্তু সহজে আর জোড়া দিতে পারবি না। তুলসীবা, ঠিক আছে। খালাম্নি, কি ঠিক আছে? তুলসীবা, আপনি যা বলছেন। আন্টি রাবেয়াকে হলুদ লাগিয়ে চলে গেছে। তুলসীবার দিকে তাকিয়ে দেখি তুলসীবার প্রাণটা মনে হয় ফিরে এসেছে। জানেন, এই ছোট খালাম্নি অনেক সাংঘাতিক, খালু পর্যন্ত ভয় পায়। আমি, দেখে বোঝা যায়। তখনই তুলসীবার সব বান্ধবীরা তুলসীবাকে ঘিরে ধরেছে। বান্ধবীরা, তুলসীবা তোর বিয়ে হয়ে গেছে হারামি, আমাদের বলিসনি। আবার নিজের বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে চাসনি। সবাই তুলসীবাকে নানা কথাবার্তা বলতেছে। রাবেয়া, তুলসীবা তোর বোরটা অনেক সুন্দর, তোর সাথে অনেক মানিয়েছে। সত্যি তুই অনেক লাকি, অনেক তোর বর। তুলসীবা, হ্যাঁ আমি অনেক ভাগ্যবতী। বান্ধবীরা, বিয়েতে তো দাওয়াত দিসনি, এবার বল কবে ট্রিট দিচ্ছিস? তুলসীবা, আমি বললে তো আর হবে না, ওকে তো ফ্রি থাকতে হবে। তুলসীবা আমার কানের কাছে এসে বলতেছে, শুনেন আপনি ওদের সবাইকে বলে দিন আপনার সময় হবে না। আপনার অফিসে অনেক কাজ। আমি, কেন মিথ্যা বলবো কেন? তুলসীবা, প্লিজ আমার জন্য না হয় একটা মিথ্যা কথা বলেন। তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দিবে। ওরা মাগনা পেয়ে সব রাক্ষসের মতো খেতে থাকবে প্লিজ। বান্ধবীরা, কিরে দুজনে কি ফিস ফিস করে কথা বলতেছিস? বল কবে আমাদের ট্রিট দিচ্ছিস? তুলসীবা, আসলে ওর অফিসের ছুটি নেই। আমি পরে তোদের ফোন করে জানিয়ে দিব কেমন। আমি, তুলসীবা মিথ্যা বলছো কেন? আমার অফিসে তেমন কাজ নেই, আপনারা যখন বলবেন তখনই আমি রাজি। বান্ধবীরা, তাহলে র্যাবের বিয়ের পরের দিন অর্থাৎ শুক্রবার কেমন? তাহলে তুলসীবা ওইদিকে নাচ হচ্ছে, আমরা এখন নাচ দেখতে গেলাম। তুলসীবা, হ্যাঁ যা, আপনি কেন রাজি হলেন বলেন তো? আমার কাছে টাকা নেই, এখন আমি টাকা পাবো কোথায়? আমি, কেন তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে নাও। তুলসীবা, জীবনেও আমি পারবো না, দেখি আম্মুর কাছ থেকে নিব। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন। সমস্যা নেই, আমারও সময় আসবে তখন দেখবেন। আমি, রাত অনেক হয়েছে, এবার বাড়িতে চলো। তুলসীবা, আমার অনেক পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। আমি, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসতেছি। তুলসীবাকে রেখে আমি পানি আনতে গেছি। পানি নিয়ে এসে দেখি তুলসীবা এখানে নেই। কিছুটা খোঁজাখুঁজির পর দেখি তুলসীবা ছেলেদের আড্ডায় নাচতেছে। পানির গ্লাসটা ফেলে তুলসীবার দিকে এগিয়ে গেছি। তুলসীবা মাঝে আর ছেলেরা চারদিকে গুল হয়ে নাচ করতেছে। আমি ছেলেদের ধাক্কা দিয়ে মাঝে গিয়ে দেখি ইমরানের সাথে নাচতেছে। মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে করছিল ইমরানকে কয়টা কষিয়ে থাপ্পড় বসিয়ে তুলসীবাকে নিয়ে যাই। কিন্তু তুলসীবা ইমরানকে ভালোবাসে, এখানে তুলসীবা ইচ্ছে করে এসেছে, আমি চলে আসছি বাহিরে। চেয়ারে বসে তুলসীবার কাহিনী গুলো দেখছি, তখনই একটা ছেলে এসে বলে, ছেলে, আপনার নাম সৌরভ আর আপনি কি তুলসীবার বর? আমি, হ্যাঁ আমার নাম সৌরভ আর তুলসীবা আমার বউ। আপনি কে? ছেলে, আমি কে তা না জানলে হবে, আপনি তুলসীবাকে কিছু বলছেন না কেন?
আর ইমরান কিন্তু ছেলে হিসাবে ওটা ভালো না। তোশিবা জানে ইমরান গরিব পরিবারের ছেলে, কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে। তোশিবা অনেক ভালো মেয়ে, তাই ওর ইমোশনাল ভাবে ইমরান ওকে প্রেমে ফেলছে। আমি, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? ছেলে, আমার সম্পর্কে না জানলে হবে? আর তোশিবার কিন্তু এখন হুঁশ নেই, ওকে পানির সাথে ড্রিঙ্কস মিশিয়ে খাওয়ানো হয়েছে। কথাগুলো বলে ছেলেটা অনুষ্ঠান হতে বের হয়ে গেছে। আমি যাই আগে তোশিবাকে এখান থেকে বাসায় নিয়ে যাই। নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিক বন্ধ করে দিয়েছি। আর সবাই নাচ বন্ধ করে দিয়ে সোজা তোশিবার কাছে চলে গিয়ে তোশিবার হাত ধরে টেনে নিয়ে আসতেছি। তখনই তোশিবা নিজের হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়েছে। তোশিবা, আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? আপনি তো বলছেন আমি মরে গেলেও আমাকে স্পর্শ করবেন না। ওই মিউজিক বন্ধ করছে কে রে? মিউজিক চালু করো। আমি, তোশিবা হচ্ছেটা কি? এমন করছো কেন? এখন তোমার সেন্স নেই? তুমি বাসায় যাবে এখনই, চলো আমার সাথে। আবারও তোশিবার হাত ধরেছি, তোশিবা ঠিক আবার হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, তোশিবা, এই আপনার লজ্জা করে না মেয়েদের হাত ধরতে? আপনার মতো বেহায়া ছেলে আমার জীবনে কম দেখছি। কত অপমান করি তাও আমার সাথে কথা বলেন। আমি হলে না জীবনেও আপনার সাথে কথা বলতাম না। তখনই ইমরান এসে আমাকে বলে, ইমরান, সৌরভ তুমি বাসায় যাও, আমি তোশিবাকে ড্রপ করে দিব বাসায়। আমি, খেয়ালের কাছে নিজের মুরগি বাগিয়ে দিব, তুমি কি করে বুঝলে? ইমরান, মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি, যা বুঝার বুঝো, আর আমি বাংলাতে বলছি। এতদিন আমি তোশিবাকে তোমার হাতে তুলে দিতে চাইছি, কিন্তু আজকের পর আর তোমার কাছে যেতে দিব না। যেহেতু বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি, তার ছেড়ে যেতে দিব না। ইমরান, তোশিবা কোনোদিন তোমার হবে না। তোশিবা আমাকে, আর আমি তোশিবাকে ভালোবাসি। আর তুমি তোশিবাকে ভালোবাসো, এক হাতে তালি বাজে না। আমি, কে বলছে বাজে না? এই দেখো, তালি বলে আঙুল দিয়ে তুড়ি মেরে দেখিয়ে দিয়েছি। ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোশিবা, চলো, অনেক হয়েছে তোমার রং তামাশা। তোশিবা, আমি যাব না আপনার সাথে। তখনই তোশিবাকে একটা জোরে থাপ্পড় দিয়েছি, আর সাথে সাথে তোশিবা গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়েছে। ইমরান, তোর এত বড় সাহস, তোশিবাকে থাপ্পড় দিয়েছিস? আমি, মার পড়ে না মারানির জলে। দেখি সর, তা না হলে তোর গালে পড়বে। ইমরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোশিবাকে কোলে তুলে নিলাম। তোশিবার বান্ধবীরা তাকিয়ে আছে। তোশিবাকে কোলে নিয়ে সোজা গাড়িতে এনে বসিয়ে দিয়েছি। তোশিবার বা গালে আঙুলের ছাপ পড়ে গেছে। গাড়িটা চালিয়ে বাসার সামনে এসেছি। কলিং বেল বাজিয়ে তোশিবাকে গাড়ি থেকে কোলে নিয়ে নিলাম। আম্মা, সৌরভ বৌমার কি হয়েছে? আমি, তেমন কিছু না। গাড়িতে ঘুমিয়ে গেছে, তাই আমি কোলে নিয়েছি। আম্মা, ঠিক আছে তাহলে, আর ঘুম থেকে এখন উঠাইবার দরকার নেই কেমন? আমি, ঠিক আছে। আম্মা দরজা লাগিয়ে চলে গেছে। তোশিবাকে নিয়ে খাটের উপর শুয়ে দিলাম। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে লেবু নিয়ে লেবুর শরবত করে নিয়েছি। জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি, তাও বউকে শরবত করে দিবার জন্য। শরবতের গ্লাসটা হাতে নিয়ে রুমে ঢুকে তোশিবাকে ডাক দিলাম, তোশিবা উঠো। 2-3টা ডাক দিতে তোশিবা চোখ মেলেছে। তোশিবা, আমি কোথায় আছি? আমি, রুমে নাও লেবুর শরবত। তোশিবা, আমার খেতে ইচ্ছে করছে না। তোশিবাকে জোর করে শরবতটা খাইয়ে দিলাম। শরবতটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তোশিবার গালে বরফ ফেলে দিতেছি। সকালে উঠে যদি দেখি গালে আঙুলের দাগ, তাহলে অনেক কষ্ট পাবে। তোশিবার গালে বরফ হলে একটু মলম লাগিয়ে দিয়েছি। আমি উঠে সোফায় ঘুমাতে যাব, তখনই তোশিবা আমার শার্ট ধরে রাখছে। আমি, তোশিবা শার্ট ছাড়ো, আমি ঘুমাতে যাব। তোশিবা, এখানে আমার পাশে শুয়ে পড়েন। আমার অনেক ভয় করছে আজকে জন্য, প্লিজ। তোশিবা চোখগুলো বন্ধ করে ঘুমের মাঝে কথাগুলো বলছে। আমি, ঠিক আছে। তোশিবার পাশে শুতে তোশিবার একটা হাত আর এক পা আমার উপর তুলে দিয়েছে। আমি তোশিবার হাত আর পা নামিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি। তোশিবার কথা ভেবে ভেবে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তোশিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে।
এই রে কাম সারছে, আজকেও আবার তাহলে থাপ্পড় খেতে হবে। তখনই আম্মা এসে দরজায় কন করে ডাকছে, আম্মা, বৌমা সৌরভ তুই অফিসে যাবি কখন? আর বৌমা তুমি কলেজে যাবে না? তখনই তুসিবা চোখ মেলে দেখে আমাকে নিজেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তুসিবা একটা মুচকি হাসি দিয়ে বলে, তুসিবা, আম্মু জি উঠতেছি। আমাকে রেখে তুসিবা উঠে কোনো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেছে। আরে তুসিবা আমাকে কিছু না বলে চলে গেছে? তুসিবা কি তাহলে আমাকে ভালোবেসে ফেলছে নাকি রাতের ঘটনার জন্য চুপচাপ ছিল? দূর, কোনো কিছুই মাথায় আসছে না। যাই গিয়ে ফ্রেশ হয়ে নেই, শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে এসে দেখি তুসিবা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমি, তুসিবা তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিব। তুসিবা, ঠিক আছে তাই হবে। আমি, ওকে চলো। রুম থেকে বাইরে এসে আম্মা আব্বা তুসিবা সহ নাস্তা করেছি। আম্মা আর আব্বা আপুর বাসায় যাবে আর আমি অফিসে, তুসিবা কলেজে। সবাই একসাথে বের হয়েছি। আব্বা, সৌরভ তুসিবার খেয়াল রাখিস কেমন? আমি, ঠিক আছে। ওনারা চলে গেছে, আমি তুসিবাকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি। তুসিবাকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো, তখনই তুসিবা বলে, তুসিবা, শোনেন একটু দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। তখনই ইমরান সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে। ইমরান, তুসিবা না দীর্ঘশীল অ্যাপ্লিকেশন। তুসিবা, নেন এই অ্যাপ্লিকেশনে একটা সাইন করে দেন। আমি, কিন্তু তুসিবা তুমি আমার কথাটা তো শুনবে। তুসিবা, কাল রাতে অনেক বলছেন, আমি শুনছি, যদিও আমার সব কথা মনে নেই। তবে আমি ইমরানকে অনেক বেশি ভালোবাসি। কথা না বাড়িয়ে সাইন করে দেন। আমি, ঠিক আছে দাও। কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করেছি। এখানে যা লেখা আছে সবকিছু আমার দোষ। আমি মদ খায় প্রতিদিন তুসিবাকে অত্যাচার করি। আর আমার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত। তুসিবার দিকে তাকিয়ে দেখি তুসিবা অনেক খুশি। আমি দীর্ঘশীল অ্যাপ্লিকেশন কাগজে সাইন করে দিলাম। নাও তুসিবা, আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করেছো। আমি বাইক নিয়ে চলে আসবো, তখনই তুসিবার বান্ধবী একটা বলে, মিস্টার সৌরভ, আপনি আমাকে বিয়ে করবেন? আমি, মানে? তুসিবা, স্নেহা তুই কি বলছিস, তুই ওকে বিয়ে করবি? স্নেহা, হ্যাঁ, আর তোদের তো 3 মাস পরে এমনিতে ডিভোর্স হয়ে যাবে। আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করব। যদি রাজি থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন। আমি, হ্যাঁ রাজি আছি, আপনার মোবাইলটা দেন। স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে সেভ করে দিয়েছি। তুসিবার হাসি মাখা চেহারাটা কালো হয়ে গেছে। আচ্ছা স্নেহা, আজকে আমি এসে তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব। স্নেহা, ঠিক আছে, আমি অপেক্ষা করব। তুসিবা, তাহলে আমাকে কে নিয়ে যাবে? আমি, তোমার বয়ফ্রেন্ড ইমরান আছে, ও তোমাকে নিয়ে যাবে। স্নেহা, তাহলে এখন যাই, আমি এসে তোমাকে নিয়ে যাব কেমন? তুসিবা আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আমি স্নেহাকে চোখ টিপ মেরে চলে এসেছি। দীর্ঘশীল অ্যাপ্লিকেশনে সাইন করার সময় বুকের বা পাশে চিনচিন করেছে। বিয়ের 6 মাসের মাথায় তুসিবা ডিভোর্স চাইবে, তা কোনোদিন কল্পনা করিনি। কিন্তু তুসিবা তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাই। আজ তুসিবাকে মুক্ত করে দিলাম, মাত্র কিছুদিন পর লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। মনটা খারাপ করে অফিসে ঢুকেছি। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, সৌরভ তোমার মন খারাপ কেন? আমি, না ম্যাম, মন ভালো আছে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে চলে গেছে। কাজগুলো মনোযোগ দিয়ে করতে চাইছি কিন্তু করতে পারছি না। দূর, কাজে মন বসছে না, তাও মনটাকে জোর করে কাজগুলি দুপুর পর্যন্ত করেছি। লাঞ্চের সময় ম্যাডাম এসে বলে, ম্যাডাম, সৌরভ তুমি চাইলে আজকে যেতে পারো। আর কাল তো বন্ধ আছে, মন ফ্রেশ করে নিও কেমন? আমি, ঠিক আছে। অফিস থেকে বের হয়েছি, দেখি মোবাইলটা কানতেছে, হাতে নিয়ে দেখি তুসিবার নাম্বার। সাথে সাথে কেটে দিয়েছি। তুসিবা আরো 3বার দিয়েছি, 3বার কেটে দিয়েছি। স্নেহাকে আনতে কলেজে গেছি, দেখি স্নেহা আর তুসিবা দুজনে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে। তুসিবা, স্নেহা তুই কি মনে করছিস সৌরভ তোকে বাসায় নিয়ে যাবে? স্নেহা, অবশ্যই নিয়ে যাবে।
আচ্ছা তুলসীবা, তুই কেমন মেয়েরে? সৌরভে তো তুই ডিভোর্স দিতে চাচ্ছিস, তাহলে আবার ওর সাথে বাসায় যাবি কেন? তুলসীবা, এখনো ডিভোর্স হয়নি আর তুই আমাদের মাঝে এসেছিস কেন? দেখ স্নেহা, তুই আমার স্বামীর দিকে তাকাবি না। তখনই আমি তুলসীবাকে থামিয়ে দিয়ে বলি, আমি, আরে তুলসীবা, মিথ্যা কথা কেন বলছো? কে তোমার স্বামী? আমাকে দেখে তুলসীবা আমতা আমতা শুরু করেছে। স্নেহা আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আজ থেকে তোমাকে আমি অনেক কেয়ার করব। তুলসীবা, তাহলে আমি বাসায় যাব কার সাথে? আমি আমি কি করে বলবো? স্নেহা আসো। তুলসীবা দাঁড়িয়ে আছে, আমি স্নেহাকে নিয়ে চলে এসেছি। স্নেহা, সৌরভ তুলসীবা তোমার লাইফে যদি থেকে যেতে চাই তাহলে কি করবে? আমি, তুলসীবা থাকবে না, কারণ সে ইমরানকে অনেক বিশ্বাস করে। আচ্ছা স্নেহা, তুমি বাড়িতে এখন কিছু বলো না, আগে তুলসীবার সাথে আমার লিগ্যাল ডিভোর্স হয়ে যাক। এরপর আমি নিজে তোমার বাবা মার সাথে আব্বাকে কথা বলতে পাঠাবো। স্নেহা, ঠিক আছে, সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা ফোনে কথা বলবো কেমন? আমি, ঠিক আছে। স্নেহা ভিতরে গেছে, আমি বাসার দিকে চলে এসেছি। এসে দেখি তুলসীবা বাড়ির বাইরে বসে আছে, আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। তুলসীবা, গার্লফ্রেন্ডকে দিয়ে আসতে এত সময় লাগে? আমি, হ্যাঁ লাগে, তবে গার্লফ্রেন্ড আজকে যা দিয়েছে না, সারা জীবন মন থাকবে। গার্লফ্রেন্ড থাকলে যে এত আদর পাওয়া যায় তা জানা ছিল না। তুলসীবা, কি স্নেহার বাচ্চা আপনাকে আদর করছে? আমি, শুধু আদর নাকি আরো কত কি লিপ কিস করেছে, জীবনে প্রথম স্বাদ পেলাম। তুলসীবার দিকে তাকিয়ে দেখি তুলসীবা সাপের মতো রাগে ফুলে বেলুন হচ্ছে। তুলসীবা, আমি স্নেহাকে পেয়ে নিই, ওর সাহস হলো কি করে আমার স্বামীকে কিস করতে? এই জন্য তো আপনার ঠোঁট গুলা লাল হয়ে আছে। আমি, আরে থামেন মেম, আমি তোমার স্বামী হলাম কবে? দেখি এখন দরজার তালা খুলে ভিতরে ঢুকতে দাও। তুলসীবাকে সরিয়ে আমি ভিতরে ঢুকেছি। আমার অনেক হাসি পাচ্ছে, ভালোই হয়েছে। রুমে গিয়ে সোজা ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি তুলসীবা মোবাইলে কথা বলছে। আমি চুপ করে আমার মোবাইলটা নিয়ে ছাদে চলে গেছি। ছাদে মোবাইলে স্নেহার সাথে কথা বলতেছি, তখনই তুলসীবা এসে বলে, তুলসীবা, ওই কার সাথে কথা বলছেন? আমি, স্নেহার সাথে। তুলসীবার চেহারাটা কালো করে নিচে চলে গেছে। আমি আরো অনেকক্ষণ স্নেহার সাথে কিছু কথা বলেছি। আবার এসেছে তুলসীবা, এসে বলে, তুলসীবা, কথা বলে রাত পার করে দিবেন নাকি রাতের খাবার খাবেন? আমি, রান্না করেছো তুমি? তুলসীবা, রান্না করবো কি করে? আমি, কেন, কি হয়েছে তোমার? তুলসীবা, আমি রান্না করতে পারি না। আম্মা বলে গেছে আপনি রান্না করতে পারেন, আপনাকে সাহায্য করতে। আসুন, আমি আপনাকে সবকিছু এগিয়ে দিব, আপনি রান্না করবেন। আমি, কি কি রান্না করবে? যাও এখান থেকে, আমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসবো। তুলসীবা, তাহলে আমি খাবো কি? আমি, আমি কি করে বলবো? আমি আবার স্নেহার সাথে কথা বলতেছি। তখনই তুলসীবা এসে পেছনে থেকে মোবাইলটা টান মেরে সোজা মোবাইল নিয়ে ফোনটা কেটে দিয়েছে। তুমি মোবাইলটা নিলে কেন? তুমি কে? কি হও তুমি আমার? তোমার সাহস হলো কি করে? তুলসীবা ভয়ে একদম চুপসে গেছে, চোখগুলো বন্ধ করে নিয়েছে। আমি বকা অফ করে দিলাম, ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেলাম। তুলসীবা, আমার খিদা একদম সহ্য হয় না পড়ে, কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব। তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। আমি, বুঝেছি, আসো আমার সাথে। সিঁড়ি দিয়ে নামতেছি, তখনই তুলসীবা সিঁড়িতে বসে গেছে। কি কলো, বসে পড়েছো কেন, আসো। তুলসীবা, আমার পা ব্যথা করছে, কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি। এখন 3বার সিঁড়ি দিয়ে উঠা নামা করেছি, আর হাঁটতে পারবো না। আমাকে কোলে তুলে নিয়ে যান। আমি, পারবো না, নামলে নামো, না হলে বসে থাকো। তুলসীবা, আগে তো আমাকে কতবার কোলে নিয়েছেন, তাহলে এখন নিলে সমস্যা কি? আমি, সমস্যা আছে, আর স্নেহা মানা করছে তোমাকে কোলে নিতে আর স্পর্শ করতে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেই তো না করেছো তোমাকে স্পর্শ করতে। কোলে নিলে তোমাকে স্পর্শ করতে হবে। তুলসীবা, স্নেহার বাচ্চারা তো বড় সাহস আমাকে স্পর্শ করতে মানা করে। আমি ওকে কাছে পেয়ে নিয়ে ওর স্পর্শ করা বাহির করব। তখনই তুলসীবা উঠে পেছনে থেকে আমার কাঁধের উপর জড়িয়ে ধরে বলে,
আমাকে প্লিজ নিচে নিয়ে চলে। আপনি তো আমাকে স্পর্শ করেননি, স্পর্শ করেছি আমি। আমি তুসিবাকে কিছু না বলে ওকে নিচে নামিয়ে এনেছি। আমি তুমি বসো, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। তুলসিবা, আমি একা থাকবো? আপনার কি মাথা খারাপ? আমাকে ভূত বেশি ঘাড় মটকাবে। আমি আপনার সাথে যাব। আমি ঠিক আছে, তাহলে চলো। তুলসিবাকে সাথে নিয়ে রেস্টুরেন্ট গেলাম। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে আসলাম। তুলসিবা আমার দিকে তাকিয়ে আছে, আমি খেতেছি। দুজনে খাওয়া প্রায় শেষ, এমনি তুলসিবা উঠে পাশের টেবিলে গিয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে। তুলসিবা, জীবনে ছেলে মানুষ দেখিসনি? আমার স্বামীর দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? তুলসিবাকে আমি গিয়ে মুখ চেপে ধরেছি। তুলসিবা আমার হাত সরিয়ে বলে, চোখ তুলে ফেলবো এমন ভাবে কেউ তাকিয়ে থাকে? যদি ওর নজর লাগে আর শরীর খারাপ হয় তাহলে তোর খবর আছে। ওই মেয়েটা একদম বোকা হয়ে গেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি তুলসিবা, কি হচ্ছে? এমন করছো কেন? বিলটা দিয়ে তুলসিবাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আমার দিকে তাকালে তোমার সমস্যা কি? আমি তোমাকে আজ বাদে কাল আমাদের ডিভোর্স হয়ে যাবে। তুলসিবা, যখন ডিভোর্স হবে তখন এখন থেকে আপনি বাইরে বের হলে সেজে গুজে বের হবেন না। যতদিন আমাদের ডিভোর্স না হবে ততদিন আপনার দিকে কেউ তাকালে আমার জ্বলে। আমি যেহেতু এতটা জ্বলে, তাহলে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? তুলসিবা, কারণ ইমরান আমার প্রথম ভালোবাসা, আর আপনার অনেক আগে ইমরান আমার জীবনে এসেছে। আপনাকে ভুলে যেতে পারবো, ইমরানকে নয়। আমি ঠিক আছে, সমস্যা নেই, এখন বাসায় চলো। তুলসিবাকে নিয়ে বাসায় চলে এসেছি। তুলসিবা রুমে শুয়ে পড়ছে আমি। তুলসিবা, তুমি তাহলে এখানে ঘুমাও, আমি আব্বার রুমে গিয়ে ঘুমাচ্ছি। তুলসিবা, কেন আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন? আমি কিছুদিন পর তো আলাদা হয়ে যাবে। আর রাতে স্নেহা ফোন করবে, তুমি থাকলে স্নেহার সাথে ঠিক করে কথা বলতে পারবো না। তুলসিবা, কে ফোন করবে? একদিনে পরিচয়, তাও এত কথা বলতে হয় নাকি? আপনি কোথাও যেতে হবে না, যখন আমি থাকবো না তখন তো সারা জীবন কথা বলতে পারবেন। তুলসিবা শোয়া থেকে উঠে এসে আমার হাত ধরে খাটের উপর শুয়ে দিয়েছে। আর ওর ওড়নার সাথে আমার হাত বেঁধে দিয়ে শুয়ে পড়েছে। আমি, আরে কি হয়েছে? এমন করছো কেন? তুলসিবা, কথা কম বলে ঘুমান, আর রাতে বেশি কথা বলতে নেই। তুলসিবা শুয়ে পড়ছে, আমি কানে মোবাইল লাগিয়ে ক্ষুধায় স্নেহার নাম নিয়ে কথা বলতেছি। স্নেহাকে জান, প্রাণ, ময়না পাখি, সোনা বউ, লক্ষ্মী বউ, বিয়ের পর প্রথম বাচ্চার নাম সহ তুলসিবাকে শুনিয়ে শুনিয়ে বলতেছি। তুলসিবা রেগে আগুন হয়ে যাচ্ছে, হঠাৎ করে বলে উঠে, আর অব্দি আমার সাথে এমন করে কথা বলেননি, আর একদিনে বাচ্চার নাম পর্যন্ত রেখে দিয়েছেন। আমি আমি কি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে সেই অধিকার দিয়েছো? তুমি ইমরানের সাথে ফোনে কথা বলো। তুলসিবা ইমরানকে অনেকবার ফোন করছে, কিন্তু ওয়েটিং বলতেছে, মন খারাপ করে শুয়ে পড়ছে। আজকে অনেক রাগিয়েছি, এখন ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, তখনই তুলসিবা বলে, তুলসিবা, আমাকে 10,000 10,000 টাকা দেন, দাঁড় হিসেবে দেন, আমি আম্মার কাছ থেকে নিয়ে দিয়ে দিব। আমি, টাকা দিয়ে কি করবে? তুলসিবা, মনে নেই আপনার বান্ধবীদের ট্রিট দিতে হবে। আর আজকে কি অফিসে যাবেন আপনি? আমি, না, আজ অফিসে যাব না। ওইখানে মানি ব্যাগে টাকা আছে, তুমি নিয়ে নাও। তুলসিবা মানি ব্যাগটা এনে আমার হাতে দিয়ে বলে, তুলসিবা, আপনি নিজেই দেন। 10,000 টাকা তুলসিবার হাতে দিলাম। টাকাটা আমি যাবার আগে দিয়ে যাব কেমন? আমি হ্যাঁ না কিছুই বলিনি। তুলসিবা চলে গেছে, আমি বসে কিছু কাজ করেছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। ওরা ওল্ড সিটি রেস্টুরেন্টের সামনে আছে, চলেন আমরা যাই। আমি, ঠিক আছে, একটু দাঁড়াও। তুলসিবা দাঁড়িয়ে আছে, আমি রেডি হয়ে এসেছি। তুলসিবা আমার দিকে তাকিয়ে আছে। তুলসিবা কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছে আর ড্রাই টেনে খুলে দিচ্ছে। আরে কি করছো? তুলসিবা, এত সেজেছেন কেন? আপনাকে কি মেয়ে পক্ষ দেখতে আসবে? এবার ঠিক আছে, আসেন আমার সাথে। তুলসিবাকে কিছুই বলিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলি দেখলাম। দুজনে মিলে রেস্টুরেন্ট গেলাম, ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে নিয়ে ভিতরে ঢুকেছি। তুলসিবা আমার ডান পাশে বসেছে, সবাই মন মতো অর্ডার করেছে। তুলসিবা খাওয়ার চাইতে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তুলসিবাকে দেখিয়ে ওর বান্ধবীদের প্রশংসা করতেছি।
আমি বাহা, আজকে আপনাদের অনেক সুন্দর লাগছে। তবে স্নেহা থাকলে আজকে আরো ভালো হতো ইত্যাদি কথা বলতেছি। ঘন্টা খানেক তোসিবাকে রাগিয়ে নিলাম, খাবার বিলটা আমি নিজেই পে করেছি। সবাইকে বিদায় জানিয়েছি, সবাই চলে গেছে, তখনই তোসিবা বলে, তোসিবা, আমার সামনে ওদের এত প্রশংসা করতে কে বলছে আপনাকে? আমি, কে বলবে, আমি নিজেই করেছি, আর তোমার থেকে ওদের অনেক সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে। এখন চলো, অনেক কথা হয়েছে। তোসিবা মন খারাপ করে বাইকে বসেছে, আমি বাইক নিয়ে সোজা তোসিবার বাড়িতে নিয়ে গেছি। তোসিবা, আমাদের বাড়িতে নিয়ে এসেছেন কেন? আমি, আর কিছুদিন পর এমনিতে তুমি চলে আসবে। আর তুমি থাকলে স্নেহার সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে, এখন থেকে আলাদা থাকার চেষ্টা করো, কেমন? তোসিবা, বাড়িতে আব্বা আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবো ওদের? আমি, তুমি কি বলবে তা আমি কি জানি? আচ্ছা, আমি যাই, তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও। তোমার যা আছে আমি একসময় তোমার এনে দিয়ে যাব। তুলসিবা, আমি তো আরো 3 মাস থাকতে চাইছি, কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন? আমি, হ্যাঁ রেখে যাচ্ছি, তুমি যাও, আমি গেলাম। তুমি ভালো থেকো, আমি যাই, আর তোমার সাথে দেখা হবে না, আল্লাহ হাফেজ। তুলসিবাকে ওদের বাড়িতে রেখে আমি চলে এসেছি বাড়িতে। তুলসিবার সাথে আমার ডিভোর্সের কথা বাড়িতে বলা যাবে না। আব্বা আম্মা জানলে অনেক কষ্ট পাবে। তুলসিবাকে আম্মা নিজের মেয়ের মতো আদর আর ভালোবাসে। আব্বার কথা কি বলবো, তুলসিবার জন্য আমাকে অনেকবার বকাঝকা করছে। মন খারাপ করে বাড়িতে এসেছি, তুলসিবাকে ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। মোবাইল সাইলেন্ট করে শুয়ে পড়েছি, তুলসিবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেকগুলা মিস কল, চাপ দিতেই দেখি শ্বশুরের নাম্বার থেকে অনেকগুলো ফোন। ব্যাক করেছি, সাথে সাথে রিসিভ। শ্বশুর, বাবা সৌরভ, তুলসিবাকে রেখে গেছো, কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে? আমি, না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। আসলে তুলসিবার সামনে পরীক্ষা, ওর এখানে থাকলে পড়তে সমস্যা হয়, তাই ওকে আপনাদের কাছে পাঠিয়েছি। শ্বশুর, ও, আমি ভাবলাম তুলসিবা ঝগড়া করে চলে এসেছে। আচ্ছা, তাহলে তুমি এসে বেরিয়ে যেও, কেমন? আমি, ঠিক আছে, আসবো। আচ্ছা, তুলসিবা কি আপনার পাশে আছে? শ্বশুর, না, তুলসিবা তো আজকে সকাল সকাল কলেজে গেছে। আর বলছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। হ্যাঁ করবো। আচ্ছা, এখন রাখি। আঙ্কেল কি কিছুই বলিনি, কারণ উনি অনেক কষ্ট পাবে। ফোন কেটে অফিসের জন্য রেডি হয়েছি, এমনি আম্মা বাড়িতে এসেছে। আম্মা, কি রে, অফিস যাচ্ছিস নাকি? আমি, হ্যাঁ। আব্বা কোথায়? আম্মা, তোর আব্বা তো অফিসে গেছে। তুলসিবা কোথায়, ওকে দেখছি না যে? আমি, তুলসিবা ওদের বাড়িতে গেছে। সামনে ওর পরীক্ষা, এখানে পড়তে নাকি সমস্যা হয়, তাই কিছুদিন বাড়িতে থাকবে। আম্মা, তোর কথা বলার ভঙ্গি আর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয় কিছু একটা হচ্ছে। সত্যি করে বল, কি হয়েছে তোদের মাঝে? তুলসিবার সাথে কি ঝগড়া হয়েছে? আমি, তুলসিবার সাথে ঝগড়া কেন হবে? বিশ্বাস না হলে তুলসিবাকে ফোন করে জেনে নাও। আচ্ছা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে স্নেহাদের বাড়ির সামনে এসেছি। দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এসেছে ও। স্নেহা, সৌরভ তোমার আসতে এতটা দেরি হলো কেন? আমি, আম্মার সাথে কথা বলতে গিয়ে। আসো, তোমাকে কলেজে ড্রপ করে দিব। স্নেহা, আজকে কলেজে না গেলে ভালো হবে। তুমি অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তুসিবা কোথায়? আমি, ওর আব্বু বলছি কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। স্নেহা, ঠিক আছে। আর অফিসে গিয়ে আমাকে একটা ফোন করে বলে দিও, কেমন? আমি, আচ্ছা। স্নেহা চলে গেছে, আমি অফিসে চলে এসেছি। আমার কাজে মন দিলাম, 2 দিনের কাজ পড়ে আছে। আজকে সব কাজ করতে হবে, কাজগুলো খুব তাড়াতাড়ি করেছি। লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ শেষ করে আবার কাজ করতেছি, এমনি মোবাইল রিংটোন বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি তুসিবা ফোন করেছে, রিসিভ না করে কেটে দিয়েছি।
3বার ফোন করছে, 3বার ফোন কেটে দিয়েছি। এবার মোবাইল বন্ধ করে আবার কাজ করতেছি, এমনি ম্যাডাম এসে বলে, ম্যাডাম, সৌরভ তুমি চলো আমার সাথে একটু সাইটে যেতে হবে, ক্লায়েন্টরা আসবে সাইটের কাজ দেখতে। আমি, হ্যাঁ চলেন। ম্যাডামের সাথে বের হয়ে গেছি, সাইটে ক্লায়েন্টের কাজগুলো দেখিয়ে দিয়েছি। ক্লায়েন্ট, মেম চলেন কফি শপে বসে আমরা ডিলটা ফাইনাল করে নিই। ম্যাডাম, ঠিক আছে চলেন। আমি, ম্যাডাম তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। ম্যাডামকে বলে আমি চলে এসেছি। বাইকে বসে মোবাইলটা চালু করেছি, এমনি দেখি একটা মেসেজ তুসিবার নাম্বার থেকে। মেসেজে লিখা, ভাইয়া আনার মোবাইল বন্ধ কেন, আপু জিএমসি হাসপাতালে আছে। তুসিবার আবার কি হলো, এমনি আব্বার ফোন রিসিভ করতেই আব্বা বলে, আব্বা, বৌমা যে হাসপাতালে, তুই জানিস আর তোর মোবাইল বন্ধ কেন? তাড়াতাড়ি জিএমসি হাসপাতালে চলে আয়। আমি, হ্যাঁ আসতেছি। হঠাৎ করে তুসিবার আবার কি হলো? নিশ্চয় না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে বাহিরে তাবু দাঁড়িয়ে আছে, আমাকে দেখে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে। তাবু, এমন ভাবে কান্না করছো কেন? তুসিবার কি হয়েছে? তুসিবার ঠিক আছে তো? তাবু, ভাইয়া আপুর এখনো জ্ঞান ফিরেনি, সেই কখন থেকে ডাক্তার চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। আমি, কি বলো কিন্তু কি হয়েছে? তাবু, আপু দুপুরে বাড়িতে এসেই কাউকে কিছু বলেনি, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আম্মু খাওয়ার জন্য ডাকতে গেছে, তখন কোনো সাড়া না পেয়ে আব্বু দরজা ভেঙে দেখে আপু অজ্ঞান হয়ে আছে। আমি, তুসিবা এখন কোথায়? চলো তুসিবার কাছে যাই। তাবুকে নিয়ে তুসিবার কাছে এসেছি, আব্বা আম্মা তুসিবার রাতেও অনেক এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি দায় তুসিবার এই অবস্থার জন্য। কেবিনের সামনে সবাই অপেক্ষা করছে। তুসিবাকে আইসিইউ এর ভিতরে ঢুকিয়ে রাখছে। আমি তাকিয়ে দেখি তুসিবার চেহারাটা কালো হয়ে আছে। সব দোষ আমার, আমি যদি ফোনটা রিসিভ করলে হতো। শাশুড়ি, বাবা সৌরভ, তোমার তুসিবার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চাইবে? আমি, আন্টি তুসিবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। শাশুড়ি, তাহলে তুসিবা এতগুলা ঘুমের ট্যাবলেট খেতে চাইবে কেন? নিশ্চয় তোমাদের মাঝে অনেক বড় ঝগড়া হয়েছে। আমি, সত্যি বলছি আন্টি, তেমন কোনো ঝগড়া হয়নি। তখনই ডাক্তার এসে বলে, ডাক্তার, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে এখন অনেক ভালো আছে। আর আপনারা কেমন বাবা মা বলেন তো, মেয়েটা কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, তাও আপনারা ওকে একা থাকতে দিলেন। ওর হায়াত আছে তাই বেঁচে গেছে, সাধারণত এমন অবস্থা থেকে কেউ বেঁচে থাকে না। শাশুড়ি, এখন কি আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? ডাক্তার, দুজন দুজন করে ভিতরে যাবেন, তবে কেবিনে শিফট করার পর। নাছরা তোসিবাকে কেবিনে শিফট করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি এক এক করে সবাই তোসিবার সাথে কথা বলে এসেছে। আমি টেবিলে বসে আছি, তখন তাবু এসে বলে, তাবু, ভাইয়া আপনাকে আপু দেখতে চাইছে। আমি, হ্যাঁ আসতেছি। আমি ভিতরে ঢোকার পর সবাই বেরিয়ে গেছে। আমাকে দেখে তোসিবা কান্না শুরু করে দিয়েছে। কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়েছি। তুলসিবা, আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখে সংসার করতে পারতেন। তাই তো আমি মরে যেতে চাইছি। আমি, স্নেহাকে বিয়ে করলে তোমাকে মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার বাবা মা আমাকে দোষারোপ করতো। তা আমাকে মুক্ত করার জন্য মরতে গেছিলে কেন? তুলসিবা, আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে। জানেন একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। আমি, তাহলে ডিভোর্স দিতে চাইছিলে কেন? তুলসিবা, আমি কি জানতাম আপনি দূরে গেলে আমি বাঁচতে পারবো না। প্লিজ আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনি যা বলবেন আমি তাই করব। আমি, তাহলে স্নেহাকে কি বলবো? তুলসিবা, ওকে আমি বুঝিয়ে বলে দিব। আমি, যদি তুমি আবার এমন করো তাহলে আমি কোথায় যাব তখন? তুলসিবা, এই কান ধরে বলতেছি আপনাকে জীবনে ছেড়ে যাব না। আমার মাথা ছুঁয়ে বলছি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। আমি, তাহলে ইমরানের কি হবে? আর কিছুদিন পর তো লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। তুলসিবা, অ্যাপ্লিকেশন কাগজ জমা দিলে তো ডিভোর্স হবে।
সেই কাগজ কাল রাতে ছিঁড়ে ফেলছি। ইমরানের প্রতি এখন আর আমার ভালোবাসা নেই কসমোসে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি, ঠিক আছে, তোমাকে আরো কিছু সময় দেয়, তুমি ভালো করে ভেবে দেখো। তুলসীবাকে রেখে আমি বাহিরে এসেছি, তাবু ভিতরে গেছে, তখনই আব্বা বলে, আব্বা, সৌরভ ডাক্তার বলছে বৌমাকে সকালে রিলিজ দিবে। তাহলে আমরা সবাই চলে যাই, আর তুই তুলসীবাকে নিয়ে বাড়িতে আসিস কেমন? আমি, কিন্তু আব্বা তখনই আমাকে থামিয়ে আম্মা বলে, আম্মা, তুলসীবা আমাদের সব বলে দিয়েছে। আমরা চাই তুই তুলসীবাকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। কাল তুই তুলসীবাকে অনেক ভালোবাসিস, তুলসীবাও এখন তোকে অনেক ভালোবাসে। শ্বশুর, বাবা সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি তুলসীবাকে মেনে নাও। আমি, আরে আঙ্কেল, কি বলছেন আপনি? কেন ক্ষমা চাচ্ছেন? আসলে তুলসীবাকে বোঝানোর জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি। বিয়ের একটা বন্ধন যে কতটা মজবুত তা বোঝানোর জন্য ওর সাথে এমনটা করেছি। শাশুড়ি, বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছি, প্লিজ তুমি মনে কিছু নিও না, আসলে তুমি তো আমার ছেলে। আমি, আরে আন্টি, কি বলছেন আপনি? ঠিক আছে, আমি তুলসীবাকে নিয়ে বাড়ি ফিরবো। আর আজকের পর তুলসীবাকে আমি কোথাও যেতে দিব না। তুলসীবাকে সবসময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো আর সুখে রাখবো, হয়েছে? আব্বা, বেআই মশাই, আপনারা আর চিন্তা করবেন না, সৌরভ তুলসীবাকে অনেক যত্নে রাখবে। যা ভুল ত্রুটি হয়েছে সব ভুলে এখন থেকে নতুন করে জীবন সাজাবে। আবার নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়ে থাকবে। চলেন আমরা সবাই বাসায় যাই, সৌরভ তুই তুলসীবার সাথে থাক, ওকে সাথে নিয়ে বাসায় আসবি। আমি, ঠিক আছে। তখনই তাবু এসে বলে, তাবু, ভাইয়া আপু আপনাকে ডাকছে। আমি, হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে, আমি তুলসীবার রুমে গেছি। কি দেখছো কেন? তোমার সিদ্ধান্ত কি কোনো চেঞ্জ হয়েছে? তুলসীবা, আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এইটা লাস্টের পর যদি আর কোনো ভুল করো তাহলে কিন্তু সারা জীবনের জন্য দূরে চলে যাব। তখনই তুলসীবা শোয়া থেকে উঠে বসেছে, আমাকে বলে, তুলসীবা, আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমার খুব ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারিনি, আজকে খুব ইচ্ছে করছে, প্লিজ ধরবেন। আমি, এখানে? তুলসীবা, হ্যাঁ এখানে, সমস্যা কি? আমি তো আপনার বউ। আমি, ঠিক আছে। তখনই তুলসীবা এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে কিস করতেছে। তুলসীবা, আমি করব, আপনি কিস করবেন না? আমি, হ্যাঁ করবো তো, পাগলি মেয়ে, আসো এখানে বসো। তুলসীবাকে সিটে শুয়ে দিলাম, আমি ওর পাশে বসে আছি। রাত 12টা বাজে। তুলসীবা আমাকে বলে, তুলসীবা, আপনি ঘুমাবেন কোথায়? আমি, তুমি ঘুমাও, আমি আজকে ঘুমাবো না। তুলসীবা, আপনি আমার পাশে শুয়ে পড়েন, আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি শুতে চাইনি, কিন্তু তুলসীবা জোর করে আমাকে শুইয়ে দিছে। তুলসীবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর কপালে আমি আলতো করে আদর করে দিয়েছি। দুজনে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে তুলসীবাকে রিলিজ করে একসাথে বাড়িতে যাচ্ছে, বাইকে করে, রাস্তায় সিগন্যাল পড়ছে। আমি, তুলসীবা, ইমরান কোথায়? তুলসীবা, যেখানে খুশি সেখানে থাকুক, আমার কি? আমি, একটু বামে চেয়ে দেখো। তুলসীবা চেয়ে দেখি ইমরানকে একটা মেয়ে জড়িয়ে ধরে বাইকে বসে আছে। তোমাকে ওই দিন কলেজে বলতে চাইছি, ইমরান ছেলে হিসেবে ভালো না। তুলসীবা, ইমরানের গালে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার কিছুটা ভালো লাগতো। আমি, কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো, আর বলো মেয়ে দেখলে চোখ মারতে হয়। যেই কথা সেই কাজ। তুলসীবা বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরান বলছে। ইমরান তুলসীবাকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তুলসীবাকে কিছু বলতে চাইছে, তখনই তুলসীবা ইমরানকে ঠাসাস করে থাপ্পড় একটা মেরে দিছে। ইমরান গালে হাত দিয়ে তুলসীবার দিকে আসবে, তখনই তুলসীবা বলে, তুলসীবা, মেয়ে দেখলে চোখ টিপ মারতে হয়, এরপর যদি চোখ মারিস তাহলে চোখ তুলে ফেলবো। সবাই ইমরানকে বকাঝকা করতে লাগলো, রাস্তার জনগণ। আমি তুলসীবাকে বাইকে বসিয়েছি আর সিগন্যাল ছেড়ে দিছে। সোজা বাইক নিয়ে চলে এসেছি।
আমি এবার খুশি হয়েছো? তুলসীবা, উম্মা অনেক খুশি হয়েছি। তুলসীবাকে নিয়ে বাড়িতে এসেছি, দরজার কলিং বেল বাজাতে দরজাটা খুলে দিয়েছে। স্নেহা, তুই আমার বরের বাড়িতে কি করিস? স্নেহা, তোর বর মানে সৌরভ তো আমার হুব্বর। তুলসীবা, দেখ স্নেহা, যা হবার হয়ে গেছে, অনেক কষ্ট করে সৌরভ আর আমার বিয়ের বন্ধন টিকে রয়েছে। তোর কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি, আমাদের মাঝে থেকে সরে যা। তুলসীবার আর স্নেহার কথা শুনে আমি হাসতেছি। তখনই আম্মা এসে বলে, আম্মা, আরে মা, তুলসীবা এসে গেছো, আসো ভিতরে আসো। আর স্নেহা, তোর ভাবিকে ভিতরে আসতে দে। স্নেহা, মামি, তুমি সবকিছু গন্ডগোল করে দিয়েছো। যাও, আমি আর থাকবো না। তুলসীবা, মানে স্নেহা, তুই সৌরভকে আগে থেকে চিনতি জানতি? স্নেহা, হ্যাঁ বোকা, আর সৌরভ আমার মামাতো ভাই। তোর আর ওর সম্পর্কে আমাকে একদিন বলে তখনই আমরা প্ল্যান করি। আর আমি সৌরভকে বলি অভিনয় করতে। তুলসীবা, তাহলে বিয়েতে তোকে দেখিনি কেন? আমি, আসলে তখন স্নেহা অসুস্থ ছিল। স্নেহার সাহায্যে তোমাকে আজ আমার জীবনে পেলাম। স্নেহা, তোদের বাসর ঘর আমি সাজিয়ে দিয়েছি। এখন আর রুমে ঢোকার দরকার নেই, রাতে একবারে রুমে যাবি কেমন? তুলসীবা লজ্জা পেয়ে ভিতরে চলে গেছে, আমি স্নেহার মাথায় ঢুকা দিয়ে চলে এসেছি। আব্বা, সৌরভ আমার অফিসে এই ফাইলটা দিয়ে আয়। আম্মা, সৌরভ কেন যাবে, তোমার কাজ তুমি করো। আর তুমি আমাকে নিয়ে একটু শপিং করতে চলো। ওইখান থেকে আমার মেয়ের বাসায় যাব। আর সৌরভ, তোর আপু ফোন করছে, জামাই বাড়িতে নেই, এর ওর শাশুড়ি মেয়ের বাড়িতে গেছে। এখন আমাকে আর তোর আব্বাকে যেতে বলছে, এখন তুই কি বলিস? আমি, ঠিক আছে যান। আম্মা আব্বাকে জোর করে নিয়ে গেছে, যাবার আগে তসিবার কানে কি যেন বলে গেছে। আম্মা আব্বা যাবার পর তসিবা আমার হাত ধরে সোজা রুমে টেনে নিয়ে গেছে। রুমটা ফুল দিয়ে সাজিয়ে রাখছে। তসিবা, কি হয়েছে তোমার? তসিবা, কি হবে বলেন বলে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়েছে। তসিবা একদম আমার কাছে এসেছে, দুজন দুজনকে আপন করে নিলাম। দিনের বেলায় আমাদের বাসর হয়ে গেল। তসিবা এখন আমাকে অনেক খেয়াল রাখে, আমরা প্রায় বিকালে দুজনে ঘুরতে যাই। আমিও তসিবাকে অনেক যত্ন নিই, তসিবা এখন অনেক ভালো রান্না করতে পারে। আমার জন্য নতুন নতুন রেসিপি তৈরি করে, আর আমাকে এখন এত কাজ করতে হয় না, আবার ওষুধগুলো তসিবা নিয়মিত খাইয়ে দেয়। ভালোই চলছে তসিবার আর সৌরভের বিয়ের বন্ধন আর ওদের সংসার। সমাপ্ত।